আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। 4টি বিষয়ের উপর নির্ধারিত একটি প্রশ্নে হ্যাঁ অথবা নাতে দিতে হবে উত্তর। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রীর মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 17 নভেম্বর। এই সব কিছু নিয়েই আজকের স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমি মাশরাফ শশী আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি রাজনীতি এবং গণভোটের হ্যাঁ না। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে আজকে আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। একই সাথে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানাকে, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার কারণে। প্রথমেই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে আসতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের দিনে জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। গণভোট কিভাবে হবে সেটাও তিনি জানিয়েছেন, হ্যাঁ অথবা নাতে ভোট দিতে হবে। প্রশ্নটা আপনি জানেন। আমি জানতে চাই, প্রধান উপদেষ্টার আজকের এই ভাষণ কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ করলো বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ শশী, আমার সহালোচক প্রিন্স ভাইকেও শুভেচ্ছা। আর যারা শুনছেন, প্রথম কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে বিগত 1.5 মাসে, মানে 1.5 বছরে আমি যতগুলো এই বিদ্যমান সরকারের অ্যাক্টিভিজম দেখেছি, তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে একটা খুবই সুনিপুণ রাজনীতি আজকে প্রধান উপদেষ্টার ভাষণে ছিল। সুনিপুণ রাজনীতি এবং দক্ষতা, মানে দক্ষতার পরিচয়, যেটা আমি আগে আসলে কখনো পাইনি। কেন? আজকের যে ভাষণটা হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন এই ভাষণটির আগে কিন্তু, অর্থাৎ আপনার যদি মনে থাকে যে 7 দিনের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছাতে পারে সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে, এরকম একটি বক্তব্য কিন্তু ছিল। এবং সেই সময়টাতে সাধারণ জায়গা থেকে মানুষের অনেক ধরনের সমালোচনাও হচ্ছিল। সেই জায়গাটা থেকে এরকম একটা এত ওয়েল ডিজাইনড একটা ভাষণ এবং একটা বক্তব্য, যেখানে তিনি কি করেছেন যে একই সাথে প্রত্যেকটি দলেরই কারো আশা পূরণও করেননি, আবার কেউ যে তাকে এখন সরাসরি আক্রমণ করবে সেই সুযোগও রাখেননি। এটা আমার কাছে মনে হচ্ছে ভেরি মানে ওয়েল প্লেড, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। তো এই জায়গাটাতে আমি আসলে এই প্রথম মানে খুবই খুশি, কারণ উনিকে আমি যদি ধরতে চাই সেই জায়গাটাতে উনি কোনো সুযোগ রাখেননি। দ্বিতীয় একটা কথা বলি, এটি আমার কাছে মনে হয়েছে, যেমন মনে করেন আপনি এই ভাষণটা যদি দেখবেন এখানে এখন উনি বলবে কি, ধরেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সে চেয়েছিল একই দিনে গণভোট এবং ইলেকশন অনুষ্ঠিত হোক, তো সেটি বলা হয়েছে এবং সাশ্রয়ী কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল ওনার বক্তব্যে, তাহলে ওনার এই বক্তব্য নেওয়া হয়েছে। আবার কিন্তু বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, যেটা আবার গণভোটের ইসের মধ্যে ছিল না। তো ওক্ষেত্রে মনে করেন বিএনপি পুরোপুরি খুশি হলো না। আবার মনে করেন জামাত ইসলাম, তারা আবার বলছিলেন যে উচ্চকক্ষে, তো তাদের বক্তব্য তাদেরকে স্যাটিসফাই করা হয়েছে, যেহেতু উচ্চকক্ষে পিআরের কথা বলে দেওয়া হয়েছে, 100 আসনের কথা বলে দেওয়া হয়েছে। এনসিপি বলছিল হচ্ছে তারা প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত ওইটা চায়, সেটা আবার চলে যাচ্ছে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। তো এই সব কিছু মিলে সকল পক্ষকেই একটা কারো কিছু পূরণ হয়েছে, কারো কিছু পূরণ হয়নি, এরকম একটা জায়গাতে তারা খুব চমৎকার একটা রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতিটা ভালো খেলেন প্রধান উপদেষ্টা। আমরা যারা সাধারণ জনগণ, আমরা কি পেলাম তার ভাষণে? আচ্ছা, সাধারণ জনগণের ক্ষেত্রে না এখানে কিচ্ছু পাওয়ার নেই, এটা আমি বারংবার বলছি। সাধারণ জনগণের সাথে জুলাই সনদের কোনো সম্পৃক্ততা, যোগাযোগ কিছুই ছিল না। কারণ আপনি জুলাই সনদটি করেছেন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে, সেখানে সাধারণ মানুষের, গণমানুষের আকাঙ্ক্ষা কিছুই নাই। এবং আমি এটাও বলি, জুলাই সনদ নিয়ে যতটা হাইপ আছে, এটি আসলে কবে কখন থাকবে সেটা একটা প্রশ্ন। কারণ মনে করেন অনেক কিছুই তো জুলাই সনদে নাই, কিন্তু সেটা তো গুরুত্বপূর্ণ। ধরেন জুলাই সনদে শিক্ষা কমিশন নাই, তাই বলে কি শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ না? কৃষি কমিশন নাই, তাই বলে কি কৃষকের গল্প গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ গল্প। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে নাই। তো সেই জন্য আমি মনে করছি যে এটা একটা রাজনৈতিক প্রজেকশনেরও কিন্তু অংশ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমার কাছে কেন জানি মনে হয় যে এই ঘটনাটা যে এদিকে যাওয়া উচিত, এটাও খুব পরিকল্পিত। অর্থাৎ কে কখন মাঠে আন্দোলন করছে, কোন ইস্যুতে আন্দোলন করছে, এটা হয়তো বা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রিন্স ভাই, আপনার কাছে আবারও আলোচনাতে ফিরতে চাই। মানে বিএনপি ধন্যবাদ দিয়ে শুরু করেছে, তবে বক্তব্যে আমি যা বুঝলাম যে এর পরবর্তীতে বেশ কিছু অন্যরকম বার্তা থাকলেও থাকতে পারে। কি ধরনের বার্তা আসলে আপনাদের দলীয় ফোরামে আজকে আলোচনা হলো, বা এখন যেহেতু ব্রিফ চলছে দর্শকদের জন্য এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই। আমি আপনাকে
ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং ডক্টর স্নিগ্ধা এখানে আছেন, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটা সময়, আজকে আমরা এই টক শোতে বসেছি যখন জাতির একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে রচিত হলো আর কি। তা আপনারা শুনেছেন আমাদের দলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমাদের মহাসচিব একটি ছোট ব্রিফিং করেছেন। আজকে প্রধান উপদেষ্টার এই জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যে জাতীয় স্থায়ী কমিটি, সেটা জরুরি সভা আহ্বান করেছিলেন। সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় 3.5 ঘন্টা ব্যাপী এই সভা চলেছে, এবং সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি যে এই আপনার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি তার যে অভিপ্রায় সেটা পুনর্ব্যক্ত করেছেন, এবং একই সাথে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোট করার জন্য তিনি যে তার যে পরিষদ, মানে উপদেষ্টা পরিষদ যে আজকে সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। কারণ অনেকেই বলছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, কিন্তু দেশের আজকে অর্থনীতির যে অবস্থা, আপনার যখন আওয়ামী লীগ দেশের দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে, প্রধান উপদেষ্টাও তো মানে ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু আপনার কাছে এটাতেই এই প্রসঙ্গে একটু জানতে চাই। ধরেন আজকে প্রধান উপদেষ্টার যখন ভাষণ দেবেন, এটা যখন নির্ধারিত হলো, বিএনপির কি এমন কোনো প্রত্যাশা ছিল না যে তিনি আজকে সুনির্দিষ্টভাবে ভোটের কোনো তারিখ দিবেন কিনা? না, ভোটের তারিখ তো উনি আগেই দিয়েছেন। না মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, আজকে আরো নির্দিষ্টভাবে বলতে পারতেন কিনা, বা সেটা নিয়ে আপনাদের মানে কোনো? না, আমাদের প্রত্যাশা তো আরো অনেক কিছুই ছিল। বিশেষ করে আপনি ধরেন গত কিছুদিন আগে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রতিবেদন, সেখানে প্রধান উপদেষ্টা সহ আমাদের সকল রাজনৈতিক দল তারা একটা ঐতিহাসিক মানে মুহূর্তে তারা স্বাক্ষর করেছেন। তো আমরা আশা করি সেই যে দলিল, জাতীয় দলিল, সেইটার প্রতিফলন ঘটবে আমাদের আগামী দিনের যে কর্মকাণ্ড। সেখানে আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা যে দলিলে স্বাক্ষর করেছেন, আমরা যে দলিলে স্বাক্ষর করেছি, সেটার উপরেই গণভোটটি অনুষ্ঠিত হবে, এবং সেখানে জাতির যে প্রত্যাশা সেটা থাকবে। আপনি জানেন যে দীর্ঘ প্রায় 15 বছর আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে, যে কারণে গণতন্ত্র কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, কাঠামোগুলো একটা ভঙ্গুর অবস্থায় ছিল। নির্বাচন ব্যবস্থা একেবারে বিলীন হয়ে গিয়েছিল, জনগণ নির্বাচনের উপর আস্থা হারিয়ে ফেলেছিল। গণতন্ত্র দেশে ফিরবে কি ফিরবে না, মানুষের মৌলিক অধিকার থাকবে কি থাকবে না, এরকম একটা প্রশ্ন সেখানে চলে এসেছিল। তো সেই পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বিএনপির পক্ষ থেকে 2017 সাল থেকে কিন্তু আমরা সেই মানে এই কী বলে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের অগ্নিগর্ভের থেকেও আমরা কিন্তু সংস্কার প্রস্তাব উত্থাপন করেছিলাম, ক্রমাগতভাবে আমরা বলে যাচ্ছিলাম। এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই যে সংস্কার করার যে উদ্যোগ দিয়েছে, রাষ্ট্র যে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রবেশ করছে, এই যে একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা বর্তমানে অবস্থান করছি, এইটাকে আমরা সেলিব্রেট করতে চাই আগামী নির্বাচনে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। এবং আশা করি এই যে জুলাই সনদ এবং সেই সনদের মধ্যে যে আমাদের জনগণের যে একটা আকাঙ্ক্ষা, সেটা প্রতিফলিত হবে, এবং আরও যে বিষয়গুলো আছে, এটাই তো শেষ না, সংস্কারটাকে চলমান প্রক্রিয়া, এবং নির্বাচনে জয়লাভ করলে তো আসলে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল গুরুভার বিএনপির উপরেই পড়বে। কিভাবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন বিএনপি করবে, সেই রোডম্যাপও আমি আপনার কাছে জানতে চাইব পরবর্তীতে। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আবারও আপনার কাছে ফিরে আসতে চাই। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন উৎসবমুখর পরিবেশে ভোট হবে। আপনি প্রথমেই আপনার বক্তব্যে বলছিলেন জুলাই সনদের সাথে আসলে জনগণের সরাসরি সম্পৃক্ততা নেই, উৎসবমুখর পরিবেশে যে ভোট হবে, উৎসব কি নিয়ে সেটা তো জনগণ, আমার মনে হয় যে আপনিও একমত হবেন, জানেন না। জনগণকে জানানোর কোনো সদিচ্ছা আপনি কি সরকারের দেখেছেন? না, দেখেন, আমি এই কথাটা বিভিন্ন মহলে বারবারই বলছি, এবং আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা উৎসব হতে পারে নির্বাচন নিয়ে। বহু আমাদের একটা বিশাল ভোটার গোষ্ঠী আছে যারা জীবনে ইলেকশনে ভোটই দেয়নি, তো সেই তাদের জন্য ভোট দেওয়াটা একটা উৎসবের গল্প হতে পারে। কিন্তু আপনি যখন এখানে গণভোটকে জুড়ে দিয়েছেন, এটা আপনি যে কাজটা করেছেন, আপনি একটা বড় ব্রড কোশ্চেনের, এমন মনে হয়েছে যে আমরা ওই যে নৈর্ব্যক্তিক কোশ্চেন করি না ছোটবেলায়, 4টার মধ্যে কোনটা বেছে নাও, এটা খুবই কনফিউজিং। হ্যাঁ, তো এখানে আবার 4টা রেখেছেন, তো এবং আপনি ব্রড কোশ্চেনের ওখানে যদি হ্যাঁ বলেন, তাহলে 4টা হ্যাঁর সাথে আপনি একমত,
ওখানে যদি আপনি না বলেন তাহলে 4টার সাথে কিন্তু আপনি না বলে ফেলছেন। এই যে একটা এটা শুধু কনফিউশন না, আমি তো বলবো এটা আসলে এক অর্থে আপনি আপনি এক ধরনের লুকোচুরির ব্যাপার আছে, অর্থাৎ আমি আমার জনগণকে আসলে ওই জায়গাটা দিচ্ছি কিনা, ওই স্পেসটা দিচ্ছি কিনা। আরেকটা সংকট কি জানেন, এখন যখন নির্বাচনী হাওয়া বইছে, তো প্রশ্ন হচ্ছে নির্বাচনী হাওয়াতে ওনারা নির্বাচনের দিকে মনোযোগ দিবেন, নাকি জুলাই সনদের এই 4টি বৈশিষ্ট্য কি কি এবং এটা হলে কি হতে হবে সেই বিষয়ে জনগণকে সচেতন করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আরো একটা বিষয় আছে, প্রধান উপদেষ্টা আজকে বলেছেন উপযুক্ত সময়ে গণভোট সংক্রান্ত আইন প্রণয়ন করবেন। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, নভেম্বরের মাঝামাঝি আজকে আমরা কথা বলছি, এই সময়ের মধ্যে আইন প্রণয়ন, দিক নির্দেশনা প্রস্তুত, ব্যালট পেপার সেভাবে ডিজাইন করা, নির্বাচন কমিশনকেও কি একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়? সেটা তো অবশ্যই, সেটা বারংবারই বলছি এবং আমি আবারও বলি, এটা একেবারে কোনো ধরনের রাজ্য, যেহেতু আমি কোনো পলিটিক্যাল পার্টির অংশীজন নই, কোনোভাবেই আসলে এই গণভোটটা আপনার প্রয়োজন ছিল না। মানে অর্থাৎ গণভোটটা কিন্তু এটা যেহেতু একটা সংসদীয়, মানে ওনারা যারা সংসদে যাবেন অথবা আপনার যারা যেহেতু রাজনৈতিক দলগুলো নিয়েছে, এটা কিন্তু তারাই সমস্যাটার করে ফেলতে পারতো, যেখানে আপনার 48টির মধ্যে 30টি বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছে গেছে। তো বাকি যে বিষয়ে দ্বিমত আছে সেটা কিন্তু খুব সহজেই সংসদে পার্লামেন্টে বসে আলোচনাটা করা যেত। এটা একটা। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি যেটা বলছিলেন যে 4টার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, ধরেন আপনি এই আপনার কারণ বাজারের নিচে যে এখন জিজ্ঞেস করবেন উচ্চ কক্ষ বলতে কি বুঝেন, নিম্ন কক্ষ বলতে কি বুঝেন, উচ্চ কক্ষ বাদ দেন, কক্ষ বলতে কি বুঝেন, এইটুকু দিয়ে যদি জিজ্ঞেস করেন, মানে আপনারা করেন অনেক সময়, কারণ আপনি জুলাই সনদ হলে তো জনগণের এটা জানার কথা, এই যে ভাষার ব্যবহার সেগুলো কি আসলে জনগণ জানে কিনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আগেও বলেছি যে এই গণভোটটি খুব বেশি প্রয়োজনীয় ছিল না, এই অর্থে যে কারণ এখানে জনগণের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নেই, রাদার এটি একটি পার্লামেন্টারি প্রসেস কিভাবে যাবে সেদিকে অনেক বেশি ফোকাস করা হয়েছে, যেটা কিনা পার্লামেন্টের আমাদের মতো মানুষজনও কিন্তু অনেক সময় পার্লামেন্টের অনেক আইন কানুন আমরা কিন্তু জানি না। তো এটা খুব ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ কার জন্য? চ্যালেঞ্জ কিন্তু শুধু নির্বাচন কমিশনের জন্য তা না, এই যে এত আকাঙ্ক্ষার জুলাই সনদ, প্রশ্ন হচ্ছে যদি এই জুলাই সনদের গণভোটে না জয়যুক্ত হয়ে যায় তখন কি হবে? আমি ঠিক সেই প্রশ্নটাই করতে চাই প্রিন্স ভাই আপনার কাছে। প্রথমত ডক্টর রেজওয়ানা বলছেন যে গণভোটের প্রয়োজনীয়তা আসলে ছিল না। আমি নিশ্চিতভাবেই জানি, ঠিক ডক্টর রেজওয়ানার মতো আরো অনেকেই আছেন তারা মনে করেন যে গণভোট। তাহলে প্রথম প্রশ্ন আপনার কাছে, কেন তাহলে আপনারা গণভোটে রাজি হলেন, আবার এখন ধন্যবাদও তো দিচ্ছেন? গণভোটে রাজি হয়েছে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করার জন্য। কারণ আপনারা জানেন যে জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা এই গণভোট নিয়ে তারা খুব বেশি আপনার মানে শোরগোল করছিল, এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন তারাও অনুরোধ করেছিল আমাদেরকে যে এটা করার জন্য, যাতে এটা করলে যাতে আপনার ঐকমত্য সৃষ্টি হয়, নিজেদের মধ্যে ঝামেলাটা শেষ হয়ে যায়। সেই কারণে আমরা দেখেছি যে হ্যাঁ, যদি একই দিনই হোক, আচ্ছা হয়ে যাক, মানে সমস্যাটা সমাধান হোক। গণভোট প্রশ্নে একমত হয়ে যদি অন্তত নির্বাচনটা করা যায়, কারণ জাতীয় নির্বাচন এখনটা খুবই জরুরি, এবং গণভোট কিন্তু কোনো প্রয়োজন ছিল না। বিএনপি মনে করে যে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে কিন্তু সংবিধান সংশোধন হতে পারে। ভাই, আমি তাহলে দ্বিতীয় প্রশ্নটা করতে চাই। আপনিও বলছেন আমরা তিনজনই মোটামুটি একমত, গণভোটের প্রয়োজন ছিল না, খুব ভালো কথা। ডক্টর রেজওয়ানা আরো একটি প্রশ্নের অবতারণা করেছেন, যেই দিনের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতাতে যায়, একই ভোটে কোনো কারণে যদি না ভোট বিজয়ী হয় গণভোটের ক্ষেত্রে, সেক্ষেত্রে জুলাই সনদ নিয়ে বিএনপির কর্মপরিকল্পনা কি থাকবে, কি করবে? এটা তো একটা মানে অনেক বড় কোশ্চেন, এবং সেখানে স্বাভাবিকভাবেই যদি না ভোট হয়, তাহলে সেখানে না ভোট যদি বিজয়ী হয়, আমরা এটা চাই না, আমরা চাই হা ভোটই বিজয়ী হোক। যদি না ভোট বিজয়ী হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার এই যে এতদিনের যে মানে আমাদের শ্রম, এটা পণ্ড শ্রমে পরিণত হবে, এবং আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু মানে একটা সংবিধান সংস্কার পরিষদ একটা গঠন করা হবে, এটা একেবারে সেটা নিয়েও মানে আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনারা নিজেরা সরাসরি সংবিধান সংস্কার হবে কি হবে না পার্লামেন্টের যে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, সেখানেও আজকে দিয়েছেন। সেটা নিয়েও উপরে একটা পার্লামেন্টের যে স্বাধীন সত্তা বা তাদের যে একটা মানে স্বাধীনতা, এটার মধ্যে হস্তক্ষেপ করা হয়েছে আমি মনে করি। এবং এই যে সংবিধান কি পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়ে এটা আপনার ঐকমত্য কমিশনে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি।
এটা তো ওখানে আলোচনা হলে তাহলে আমরা পক্ষে বিপক্ষে মত দিয়ে আমরা একটা পর্যায়ে পৌঁছতাম। আলোচনা তো পিআর নিয়েও হয়নি, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে বড়সড় একটা ধন্যবাদ দিলেন। দুজন দর্শক আছেন, পিআরের ব্যাপারে আমাদের সব সময় একটা অবজেকশন নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট গুলোকে তারা এখানে নিয়েছে। এখন যেহেতু প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, আমরা আজকে ধন্যবাদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা হয়তো এগুলো নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণ করব, আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, আমাদের যারা মানে রাজনৈতিক দল, আমাদের রাজপথে যারা আমরা আন্দোলন করেছি একসাথে দীর্ঘ 15 বছর, তাদের সাথে এগুলো নিয়ে মত বিনিময় হবে। আরো একটি পরিষ্কার হবে। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, তাদের কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয়টা প্রশ্ন করুন। জি, আমি শরীয়তপুর থেকে লিটন হাওলাদার বলছি। জি বলুন। আমার আমন্ত্রিত অতিথিদের কাছে প্রশ্ন, আপনার এই আজকে ফেসবুক কেন্দ্রিক প্রতারণায় সাবেক প্রধানমন্ত্রীর বিচার নিয়ে যে লকডাউন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে লকডাউন সফল হয়েছে। সরকার কয়েকদিন যাবৎ তার রাষ্ট্রযন্ত্রের সমস্ত বাহিনীকে ঢাকাতে মোতায়েন করেও লকডাউন ট্যাকেল দিতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে 26 ফেব্রুয়ারিতে নির্বাচন, 64 জেলার প্রায় 42,000-45,000 সেন্টারে এই আইন শৃঙ্খলা নিয়ে আওয়ামী লীগ বাদ দিয়ে কি ইলেকশন করা সম্ভব কিনা আমন্ত্রিত অতিথিদের কাছে আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম, শফিকুল ইসলাম বলছি বরিশাল থেকে। আমি আলোচকদেরকে সালাম জানাচ্ছি এবং তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের দেশে তো গণভোট হবে শুনতেছি, সেখানে নাকি কিছু প্রশ্ন থাকবে, তার আলোকে হ্যাঁ অথবা নাতে ভোট দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশের সকল ভোটার কি সেই পড়াটা পড়তে পারে? তারা কি সবাই শিক্ষিত? তাহলে কিভাবে তারা না বা হ্যাঁতে ভোট দিবে? সেটা হলো আমার প্রশ্ন। আমরা আসলে অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহাদি বলছি নওগাঁ থেকে। জি জি, গণভোটের যে 4টি প্রশ্ন আছে, আমি দায়িত্বহীন ভাবে বলতে পারি শতকরা 4 জন মানুষও গণভোটের এই 4টা প্রশ্ন সম্পর্কে ভালো মতে ওয়াকিবহাল না, তারা এই প্রশ্নটা বুঝবে না। আমি ধরে নিলাম তারা বুঝতে মানে জানলো আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নের মধ্যে এমন তো হতে পারে কেউ 2টা বিষয়ে একমত হতে পারে, আবার 2টা বিষয়ে সে একমত হচ্ছে না, কেন সে চাচ্ছে না। আবার এমনও হতে পারে সে হয়তো 4টা বিষয়ের মধ্যে একটা বিষয়ে সে হ্যাঁ ভোট দিতে চাচ্ছে, কিন্তু 3টা বিষয়ে সে তার নেতিবাচক ধারণা আছে, সে না ভোট দিতে চাচ্ছে। আবার এমনও হতে পারে যে সে হয়তো 3টা বিষয়ে চাচ্ছে কিন্তু একটা বিষয়ে সে মানে চাচ্ছে না আর কি। 3টা বিষয়ে সে হ্যাঁ ভোট দিবে, বাকি একটা বিষয়ে না। এই ক্ষেত্রে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, যেহেতু এই সনদটা এর ভিত্তিতে করা হয়েছে, সুতরাং এরকম একটা বিষয় নিয়ে এটাকে একটা প্রহসন মনে হচ্ছে না, একটা তামাশা মনে হচ্ছে না যে 4টা প্রশ্নের একবারে হ্যাঁ দেবে সবগুলো হ্যাঁ, আবার না বললে সবগুলোই না, এমন তো না হবে না। কারণ অনেকে বলবে যে আমি অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। বিরতিতে যাবার আগে ঠিক এই বিষয়টি নিয়েই কথা হচ্ছিল। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, মানে আপনার কাছে ঠিক এই প্রসঙ্গটিতেই আসতে চাই। আরো একটি প্রসঙ্গ আছে, সেটাতে আপনাদের দুজনের কাছেই আসবো। যেহেতু বিএনপি সবচেয়ে বড় সম্ভাবনা এই নির্বাচনের পরে সরকার গঠন এবং এই হ্যাঁ না এর গণভোট তার বাস্তবায়ন, আপনারা আপনাদের যারা ভোটার বা সাধারণ যারা ভোটার তাদের কাছে কি ক্যাম্পেইন করবেন? দেখুন, এটা একটা খুব বড় প্রশ্ন এবং ভাইটাল প্রশ্ন। এই যে 4টা পয়েন্ট দেওয়া হলো এবং সেখানে পড়তে আমি দেখলাম একটা ফেসবুকে স্ট্যাটাস, একজন প্রখ্যাত সাংবাদিক তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে তার পড়তে সময় লেগেছে এটা 4 মিনিট, বুঝতে সময় লেগেছে 4 মিনিট। তো ভোট দিতে যদি আরও 2 মিনিট লাগে বা চিন্তা করে 6 মিনিট, তো একটা ভোটার যদি শুধু একটা মানে এই হানাতে যদি 6 মিনিট চলে যায়, আর আরেকটা যেটা সংসদ সদস্য মানে ব্যালট, ওইটাতে যদি আরও 3 মিনিট বা 4 মিনিট চলে যায়, তাহলে 10 মিনিট। একটা ভোটার ভোট দিতে 10 মিনিট লাগবে। টোটাল ভোট প্রক্রিয়াটা আপনার স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে তখন যে আপনার ভোটের কাস্টিংটা কিন্তু আপনার কমে যাবে এবং সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা লিডিং পার্টি, তারা ক্ষতিগ্রস্ত হবে।
তো এই কারণে আমরা এটা কিন্তু বিরোধিতা করছিলাম। আমরা বলেছিলাম যে টোটাল জুলাই সনদের যেটা মানে স্বাক্ষর হয়েছে সেই স্বাক্ষরের ওইটাই আমরা বলবো হা বা না একটার মধ্যে। আর প্রথম তো আমরা এটা বিরোধিতা করেছিলাম, গণভোটের দরকার ছিল না। এখন তো একমত হয়েছে আর এখন তো অবস্থা যা দাঁড়িয়েছে, এই যে যেটা প্রক্রিয়ার কথা বলেছে করবেন এটার সাথে আমরা মোটেও একমত না। সেটা নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা করব, দরকার হলে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করব। আপনারা মনে করছেন বাস্তব পরিস্থিতি তাদেরকে উপলব্ধি করতে হবে। আর এটা বাংলাদেশের এখনো আপনার সাক্ষরতার হার মানে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম। গ্রামীণ যে জনগোষ্ঠী যারা একদম গ্রামের মহিলা কিংবা আপনার পুরুষ ভোটার তারা পড়ালেখা জানে না, আমাদের দর্শকও সেটাই বলছিলেন, করতে পারে মানে না। প্রিন্স ভাই তাহলে কি আমি ধরে নিতে পারি যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণে যেটাই বলেছেন এই সম্পর্কিত মানে এটারও পরিবর্তনের এখনো সম্ভাবনা আছে? না, এটা হতেই পারে সবকিছু। এখন শুনেন, কিছু লোক আপনার কোট টাই পরা লোক বিদেশ থেকে এসে আপনার ধরেন একটা আমাদেরকে সবক দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সাধারণ মানুষের সাথে তাদের তো কোনো সম্পর্ক নাই। সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক আমরা তো জানি যে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা কি, সেটা বুঝেই তো আমরা রাজনীতিটা করি, সেই বুঝেই তো আমরা আমাদের অ্যাক্টগুলো মানে আমাদের মানে প্রতিক্রিয়া বা আমাদের প্রক্রিয়াগুলো চালাই। এখন ওনারা বিদেশ থেকে এসে কোটটাই পরে বসে তারা সুশীল সেজে আপনারা যা ইচ্ছা তাই বলবে, এটা সাধারণ জনগণকে গিলতে হবে, এটা তো আমরা কখনোই আশা করি না। আর দ্বিতীয়ত যে কথাটা হলো যে এই যে প্রক্রিয়াটা, এটা জটিল একটা প্রক্রিয়া। বাংলাদেশে আরও গণভোট হয়েছে, সেটা কিন্তু হ্যাঁ না। আপনি সর্বশেষ গণভোটটা হয়েছে আপনি জানেন যে 91 সালের পরে আমরা যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেলাম, ব্যাপারটাকে যতটা সহজে সম্ভব সেটা উপস্থাপন করা হয়েছে, সহজ ছিল। সেই সহজের গণভোটটাও টানতে হলে অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে, ভোটারদেরকে টানতে হলে, এবং ভোটাররা বুঝেই না, নিরুৎসাহিত হয়েছিল। এখন যদি ধরেন কোনো ভোটার ভোট কেন্দ্রে গিয়ে আপনার আমাদের সমর্থক হোক বা XYZ অন্য দলের সমর্থক হোক, ভোটার ভোট কেন্দ্রে গিয়ে দুইটা ব্যালট দেখে শুধু মার্কা প্রতিনিধি সেটা দিয়ে বাকিটা দিল না, কি হবে? সেটা কি হবে? বাকিটা এমনি খালি ফেলে দিয়ে চলে আসলো, কি হবে? অথবা ওই যে প্রথম যে প্রশ্নটা করলেন সে আন্দাগুন্দা সে মেরে দিল, সরি টু সে আন্দাগুন্দা, তারা মানে মানে আমাদের আসলে সকল প্রশ্নের উত্তরের জন্য বারবার আপনাদের কাছেই ফিরে আসতে হবে। আমি এই প্রসঙ্গটা শেষ করব। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। সর্বশেষ যে প্রশ্নটা আপনি প্রথমে বলেছিলেন ওয়েল প্লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, খেলা এখন কি মাঝমাঠে নাকি গোলের দিকে? সেই গোল কার জালে যাচ্ছে? না, খেলাটা হচ্ছে এরকম যে দায়টা ছিল আমার কাছে সে দায়টা আমি দিয়ে দিয়েছি অন্যদের মাঝে। তো আমি এখন খুবই আমার জন্য একটা সেফ এক্সিটের ডোরটা খুব আত্মঘাতী গোল দিতে পারে, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আত্মঘাতী গোল দেওয়ার তো সমূহ সম্ভাবনা আছে। আপনি দেখবেন যে এই যে জায়গাটা দেখেন, এটা অলরেডি কিন্তু কথাগুলো আসছে যে আপনি যখন গণভোটের কথাতে যাবেন তখন একজন ভোটার যিনি ক্যাম্পেইন করছেন, ধরেন ভোটার তো ভোট দিবেন, ক্যাম্পেইন যিনি করবেন তিনি আসলে তাকে কি বুঝাবেন? মার্কা চেনাবেন নাকি হ্যাঁ বা না চেনাবেন? আবার মনে করেন যিনি ভোট দিতে যাবেন তিনি যখন বুঝতে পারবেন না, যে জায়গাটা বুঝতে পারবেন না, ওখানে কি কেউ পাঠ করে দেওয়ার জন্য থাকবে? যদি পাঠ করে দেওয়ার জন্য সে থাকে, সে তো আরেকজনকে ম্যানিপুলেটও করতে পারে যে আপনি কোথায় ভোট দিবেন। সেটা নিয়ে আপনি একটা অস্বচ্ছতার সুযোগ তৈরি হয়ে যাবে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যে কোনো অর্থে এই নির্বাচনকে ক্রেডিবল করতেই হবে, এবং ক্রেডিবল না হওয়ার জন্য অনেকগুলো উপকরণ অলরেডি বিরাজমান। কারণ আপনি দেখছেন যে এখানে অলরেডি বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকেও বলা হচ্ছে যে আপনি তো একজন তো প্রশ্ন করলেন, আপনি তো একটা বিশাল জনগোষ্ঠীর যারা সমর্থক তাদের প্রতিনিধি এখানে নেই, নির্বাচনে যাচ্ছেন। এই প্রসঙ্গতে আমি আবারও সৈয়দ ইমরান সালিম প্রিন্স আপনার কাছে আসতে চাই। রেজওয়ানাপা যে প্রসঙ্গে বললেন, একজন দর্শক প্রশ্ন করেছিলেন আজকে ঢাকা শহরের লকডাউন, আপনারা লকডাউন কেমন দেখলেন এক কথায় জানতে চাই। আর আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া করলে দর্শকের প্রশ্ন, মানে সেটা কি আসলে প্রথমত নির্বাচন হবে কিনা আর সেই নির্বাচনের কেমন প্রভাব পড়বে আর কি? শুনেন, প্রথম কথা বলি, আজকে লকডাউন বলতে কিছু ছিল না। আচ্ছা, গত 4-5 দিন ধরে প্রশাসনের দুর্বলতার কারণে যে অগ্নি সন্ত্রাস মানে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে চালিয়েছে, এই অগ্নি সন্ত্রাসের কারণে আওয়ামী লীগ তো এমনি নিষিদ্ধ হয়ে যেতে পারে, যদিও তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে। তারা লকডাউনের নামে তারা তাদের বিচার প্রক্রিয়াকে বন্ধ করতে চেয়েছে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে, এবং একই সাথে জাতীয় নির্বাচনকে তারা বানচাল করতে চাচ্ছে। এখন ধরেন আপনি বলেছেন যে লকডাউন, আমরা তো কোথাও লকডাউন দেখি নেই, সারাদিন তো কোথাও লকডাউন, তারা কিছু যানবাহনে আগুন দিয়েছে।
আপনার নিশ্চয়ই মনে আছে এই যে পালাতক যে সাবেক প্রধানমন্ত্রী যিনি গণশত্রু পরিণত হয়েছে, গণহত্যাকারী শেখ হাসিনা, তিনি ক্ষমতায় থাকার সময় তিনি কিন্তু বলেছেন যারা বাসে আগুন দেয় তাদেরকে ওই আগুনে নিক্ষেপ করো। তা এখন তুই জনগণ যদি বলি তাকে আমরা আগুনে নিক্ষেপ করব, তখন আপনার এই যে প্রতিক্রিয়া কী হবে? এখন এই সব মানে করে তারা দেশকে, তাদের তো দেশ, জনগণ, ভবিষ্যৎ তাদের কাছে এখন আর বড় কিছু না, তাদের কাছে এখন বড় হলো তাদের নিজেদেরকে রক্ষা করা। তারা তো এমনি এই যে গণহত্যা করে অর্থ সম্পদ নিয়ে পালিয়েছে এবং এখানে তাদের যারা নেতাকর্মী সমর্থক আছে, যারা মোটামুটি মানে শান্তিতে থাকার জন্য তারা ক্ষমা টমা চেয়ে একটা থাকতে চাইছিল, তাদেরকে এখন আমি শেষ করি, এক লাইনে শেষ করব, যারা তাদের সমর্থকরা আছে তাদেরকে এইসব করে বিপদে ফেলছে। এখন তারা কিন্তু বিপদে পড়ছে। এই শেখ হাসিনা বা তার যে গোষ্ঠী তারা কিন্তু কেউ আজকে দেশে নাই, সব আপনার ভারতে পালিয়ে তারা একটা প্রবাসী দলে পরিণত হয়েছে। এখন আপনার বলেন যে এখন নির্বাচনে তাদের অংশগ্রহণ করার তো সুযোগই নাই। এ তো গণহত্যাকারী দল, এ তো গণশত্রু। কোন ধরনের আপনার আমরা যে এলাকায় ঘুরি আমরা তো কোথাও তাদের কর্মী সমর্থকদের আমরা দেখি না। থাকলেও তারা তো মাপ টাপ চেয়ে তারা বলছে ভাই আমরা এখন মানে আমরা থাকতে চাই, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, কিংবা আমরা নিরীহ, আমরা রাজনীতি এখন আর নাই, আমাদেরকে তো শেখ হাসিনা শেষ করে থুয়ে গেছে, যাওয়ার সময় তো আমাদেরকে নিয়ে যায় নাই। একেবারে পরিষ্কার। ডক্টর স্নিগ্ধা রোজনা, সরাসরি আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে আগামী 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে গত জুলাই আগস্টে সংগঠিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার বিচারের রায় ঘোষণা করা হবে। আজকে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত শেখ হাসিনার যে আইনজীবী তিনি বলেছেন যে মানবতা বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো অস্বচ্ছতা তিনি দেখছেন না, তাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করেননি। বলছেন যে কোনো ধরনের অস্বচ্ছতা যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, বললেন না আমি আমার চোখে তেমন কিছু দেখিনি, এবং মোটামুটি একটা পজিটিভ কথাবার্তায় তিনি বললেন, যেটা আসামি পক্ষের আইনজীবীর পক্ষে আমরা খুব রেয়ার বলে জানি। অন্যদিকে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের দুজন আইনজীবী তারা জাতিসংঘের বিশেষ দূতের কাছে একটি চিঠি জমা দিয়েছেন। আবেদনে বলেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচারে তার ন্যায় বিচারের যে অধিকার সেটি লঙ্ঘিত হচ্ছে। এই বিচার প্রক্রিয়া বা সার্বিকভাবে 17 তারিখের যেই রায় হতে যাচ্ছে সেটা নিয়ে আপনার একটি রিয়াকশন জানতে চাই। আর একই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি বা অনুপস্থিতি কোনো ধরনের কোনো ফ্যাক্টর থাকবে কিনা? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কিঞ্চিত জটিল এই অর্থে যে এখানে একটা সেন্টিমেন্ট যুক্ত আছে। প্রচুর মানুষ, প্রচুর হত্যার সাথে যাদের পরিবার এর সাথে যুক্ত, যারা দেখেছে, তাদের এক ধরনের সেন্টিমেন্ট কাজ করবে। তো সেই সেন্টিমেন্টের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে একটা কথা বলছি যে কোনো বিচারিক প্রক্রিয়াতে স্বচ্ছতা খুব ভীষণভাবে জরুরি, এবং পার্টিকুলারলি সেটি যখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের মতো একটা জায়গাতে হয়, সেই বিচারিক প্রক্রিয়াটা এতটাই স্বচ্ছ হওয়া উচিত যাতে করে আপনার কোনো মহল থেকে এমন কোনো বিতর্ক তৈরি না হয় যেটা নিয়ে আপনার ডাউট তৈরি হতে পারে, যেটা অলরেডি শুরু হয়েছে। আপনি যদি আমি ধরেন ইউটোপিয়ানভাবে যদি ধরেন এটি কি এমনভাবে করা যেত না যে এখানের যে পাবলিক প্রসিকিউশন অর্থাৎ যিনি শেখ হাসিনার পক্ষের আসামি, তিনি তো একটা তাকে আপনি বাইরের কোনো একজন লয়ারও আসতে পারত, অথবা তার কাছে জানতে চাওয়া হতে পারত। এরকম যদি হতো ব্যাপারটা, অথবা তার দলকে জিজ্ঞেস করা, তখন এটার যে ওয়েট থাকতো। এখন যে প্রক্রিয়া হচ্ছে সেটা সেই ওয়েট আসলে ক্যারি করে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের, এখন তো আবার এত ডিপ ফেক আছে, কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা বোঝা যায় না। তো এরকম নানা কিছুই কিন্তু আমাদের সামনে আসছে। তো সেই বিষয়টা আমি মনে করি যে এই ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে, সেটা আসলে মনে করেন সাদ্দাম হোসেন, খেয়াল করে দেখেন, আমি মানে শেখ হাসিনার কথা বললাম না, বা ইয়াসির আরাফাত, এই যে যত এরকম মানে গণহত্যার কারণে আপনি যাদের কি করবেন, এটা কিন্তু একটা গ্লোবাল অ্যাটেনশনের ব্যাপার। বাংলাদেশের যে জুলাই প্রাইজিংটা আপনি বলতে চাচ্ছেন যে মানে আন্তর্জাতিক অঙ্গনে যেই প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করা খুবই জরুরি, এবং এটি যদি অ্যাড্রেস না করা হয় তাহলে এটার যে রায় আসুক না কেন সেটা বিতর্কিত হবে, আর এক্সিকিউশন করা আরো কঠিন হয়ে যাবে, এবং সেটা কোনো অর্থবোধকতা তৈরি করবে না। অসংখ্য ধন্যবাদ। রায় এক্সিকিউশনের কথা যখন বলা হচ্ছে, ইমরান সালে প্রিন্স, আপনার কাছে আসতে চাই। 17 তারিখে যে রায় ঘোষণা হবে, নিশ্চয়ই পরবর্তী ইলেকশনের পর রায় কার্যকরের দায়ভার বিএনপি যদি জেতে তার উপরে পড়বে। কতটুকু সম্ভব বর্তমান বৈশ্বিক বাস্তবতা বা এখন পর্যন্ত রাজনীতির যে অবস্থা?
দেখুন, জনগণের রায়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে বিএনপি তো আগেই অঙ্গীকার করেছে যে আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে, এবং একই সাথে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করার তো কোনো প্রশ্নই ওঠে না। বিচার বিভাগকে হস্তক্ষেপ করার নামে আওয়ামী লীগ যা করেছিল সেটার পুনরাবৃত্তি নিশ্চয়ই বিএনপি করবে না, কারণ ওইটার সবচেয়ে বড় ভিকটিম তো বিএনপি। তো আমরা সেই রায় কার্যকর করার ব্যাপারে অবশ্যই সচেতন থাকব। তবে বৈশ্বিক যে ব্যাপারটা বলেছেন ডক্টর স্নিগ্ধা, যে কথা বলেছেন, হ্যাঁ, পারিপার্শ্বিক পরিস্থিতি, বৈশ্বিক যে আপনার যে তাদের মতামত বা তাদের যে পরামর্শ, একেবারে শেষ পর্যায়ে তো অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। তবে যারা গণহত্যা করেছে তাদের কোনো মার্সি নাই, তাদের বিএনপি ক্ষমতায় এসে প্রথম সুযোগেই কি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত যাবে? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, আমরা এখনই ফেরত চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনাকে, ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনাকেও ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও একই পর্দাতে দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।